হাতছাড়া ফিরহাদ হাকিমের। জল্পনা চলছিল, নানা জল্পনা চলছিল, এবার জল্পনা সেই ঘোলা জল পেরিয়ে মেয়র পদে ফাইনালি ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। পুর কমিশনার স্মিতা পান্ডের কাছে সম্ভবত ইস্তফা পত্র জমা দিয়েছেন ফিরহাদ হাকিম। আর কিছু সময় পর হয়তো সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলে ভরাডুবি, আর তারপরেই কলকাতা পুরসভায় একের পর এক ডামাডোল আমরা শুনেছি, আমরা দেখেছি যে একের পর এক কাউন্সিলর তারা ছাড়ছেন পদ, একের পর এক কাউন্সিলরকে গ্রেফতার করা হচ্ছে, বড় চেয়ারম্যান তিনি পদ ছাড়ছেন, কাউন্সিলররা বিক্ষোভ প্রকাশ করেছেন সামনেই দলের বিরুদ্ধে, তৃণমূল দলের বিরুদ্ধে সেই ক্ষোভ তারা প্রকাশ করেছেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি দেখিয়ে দিয়েছিল কলকাতা পুরসভায় ডামাডোলের ছবিটা, এবং তখন থেকে শোনা যাচ্ছিল বারবার যে মেয়র পদ থেকে হয়তো আজকে ইস্তফা দেবেন, হয়তো কালকে ইস্তফা দেবেন ফিরহাদ হাকিম। ফাইনালি আজ 5ই জুন কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। খুব স্বাভাবিকভাবেই ফিরহাদ হাকিমের এই ইস্তফার পর পুরো বোর্ড সেটাই ভেঙে যাবে, তার কারণ মেয়র না থাকলে মেয়র পরিষদদের আর কোনো এক্সিস্টেন্স থাকে না। এই পুরো বোর্ড ভেঙে যাওয়ার ঘটনা কিন্তু এই 2026-এ প্রথম হচ্ছে না, হয়তো কনসিকুয়েন্স আলাদা ছিল একটা সময়। আমরা যদি 1948 সাল দেখি, সেখানে তৎকালীন রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনকে সুপারসিড করেছিল, তারপর নতুন আইনের অধীনে প্রশাসনিক পুনর্গঠন একটা হয়, সেটা 1948 স্বাধীনতার পরবর্তী সময়। তারপর 1972 সালে আবারও কলকাতা কর্পোরেশন তা ভেঙে দেওয়া হয়। এরপর দীর্ঘ 13 বছর প্রশাসকের মাধ্যমেই কিন্তু গোটা শহর কলকাতা পরিচালিত হয়েছিল। পরে আপনারা জানেন যে পরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কাঠামো গড়ে তোলা হয়, 1980 সালের আইন আনা হয় এবং 1984 সালে তা কার্যকর হয়। আর সাম্প্রতিক, একদম সাম্প্রতিক সময় আমরা দেখেছি 2020 সালে, আপনাদের মনে থাকবে 2020 সালে কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন দেরি করে হওয়ায় নির্বাচিত বোর্ডের বদলে একটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস অর্থাৎ প্রশাসক বসিয়ে একটা প্রশাসক বসানো হয়। যদিও তা রাজনৈতিক কারণে বোর্ড ভেঙে দেওয়া ছিল না তখন, তবুও নির্বাচিত কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমেই সেই সময় কলকাতা পুরসভা চলছিল। এবং 2020 সালের শেষে আমরা দেখেছিলাম পুরসভার নির্বাচন হয়েছিল। 2026-এও আবার আমরা অপেক্ষায় রয়েছি। 2021-এর শেষে হয়েছিল পুরসভা নির্বাচন, আর 2026 পুরসভা নির্বাচন রয়েছে বছরের শেষেই। কিন্তু তার আগে 5ই জুন 2026 ফিরহাদ হাকিমের এই মেয়র পদ থেকে ইস্তফা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা বাংলার রাজধানী, বহু বছর ধরে তৃণমূলের ঘাঁটি। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই সবুজের দখলে কলকাতা পুরসভা। 2010 থেকেই কলকাতা তৃণমূলে, তারপর একের পর এক ভোট হয়েছে, কিন্তু তৃণমূলের কলকাতায় দাঁত ফোটাতে পারেনি কোনো দল। সেই ছবিটাই আমূল বদলে গেল 26-এর বিধানসভা নির্বাচনে। সবুজ কলকাতা এখন গেরুয়া। নীলবাড়ি হাতছাড়া হয়েছে, এবার ছোট লালবাড়িও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে। বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যাচ্ছে কলকাতা পুরসভার 2/3 বেশি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, জমি হারিয়েছে তৃণমূল। 144টি ওয়ার্ড নিয়ে কলকাতা পুরসভা। এই 144টি ওয়ার্ড ছড়িয়ে রয়েছে 17টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে কলকাতা শহরের মধ্যে রয়েছে 11টি আসন। উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় আরও 6টি কেন্দ্র। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে 102টি ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 42টিতে। যেখানে 2021-এর পুরসভা ভোটে তৃণমূল জিতেছিল 134টি ওয়ার্ডে, বিজেপি জিতেছিল মাত্র 3টি ওয়ার্ডে। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের। উত্তর কলকাতায় 7টি বিধানসভা, চৌরঙ্গি, মানিকতলা, বেলেঘাটা, কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো ও এন্টালি। এই 7 বিধানসভায় মোট 60টি ওয়ার্ড, বিজেপি এগিয়ে 40টি ওয়ার্ডে,
তৃণমূল এগিয়ে মাত্র 20 ওয়ার্ডে। এরই মধ্যে পড়ে মানিকতলা, সাধন পাণ্ডের খাসতালুক। এবার এই কেন্দ্র থেকে প্রার্থী হন তার মেয়ে শ্রেয়া পাণ্ডে। ভোটে দাঁড়ান, বিজেপির কাছে হারেন। উত্তর কলকাতার শ্যামপুকুর আর একটি হেভিওয়েট কেন্দ্র। 26-এর ভোটে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সেই কেন্দ্রেও ভরাডুবি। উত্তর কলকাতায় অবশ্য কোনো ক্রমে মুখ বাঁচাতে পেরেছে বেলেঘাটা এবং চৌরঙ্গী বিধানসভা আসন। যদিও সেই বিধানসভা আসনগুলিতে যে সমস্ত ওয়ার্ডগুলিতে সংখ্যালঘু ভোটের আধিক্য রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পেরেছে, বাকি জায়গাতে নয়। এমনকি মানিকতলা, শ্যামপুকুরের মতো যে বিধানসভা আসনগুলি রয়েছে তার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও জয় ছিনিয়ে আনতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলে আগামী দিনে উত্তর কলকাতার বিভিন্ন পুরসভার যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত মুখ থুবড়ে পড়ার মতো অবস্থাতে রয়েছে। 26-এর ভোটের ফলে স্পষ্ট দক্ষিণ কলকাতাতেও মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। 10 বিধানসভায় মোট 84টি ওয়ার্ড। বিজেপি এগিয়ে 62 ওয়ার্ডে, তৃণমূল এগিয়ে 22টি ওয়ার্ডে। কলকাতার দক্ষিণে যাদবপুর, এবার প্রথম পদ্ম ফুটেছে এই কেন্দ্রে। যাদবপুরের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। বেহালা পশ্চিম তৃণমূলের শক্ত ঘাঁটি। এতদিন এখান থেকেই লড়তেন পার্থ চট্টোপাধ্যায়। এই কেন্দ্রেও ভরাডুবি হয়েছে তৃণমূলে। বেহালা পশ্চিমের 10 ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। যে দক্ষিণ কলকাতাকে একটা সময় তৃণমূল কংগ্রেসের শক্ত গড় বলা হতো, সেখানে এই বিধানসভা নির্বাচনে মুখ বাঁচাতে পেরেছে একমাত্র বালিগঞ্জ ও কলকাতা বন্দর। যাদবপুরের বিধানসভার মধ্যে থাকা একটি ওয়ার্ডেও তাদের জয় নেই। টালিগঞ্জে মাত্র 2টি ওয়ার্ডে জয়, আর কসবাতে একটি ওয়ার্ডে জয় পেয়েছে এবং সেই জয়ের ব্যবধান এতটাই বেশি তার উপর ভিত্তি করেই কসবা বিধানসভা জিততে পেরেছে তৃণমূল কংগ্রেস। তবে যাদবপুর এবং টালিগঞ্জ তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্র রাসবিহারী, এই বিধানসভা আসনে চমক দিয়েছে বিজেপি। দেবাশিস কুমারকে হারিয়ে দিয়েছেন স্বপন দাশগুপ্ত। রাসবিহারীর 9টি ওয়ার্ডের মধ্যে মাত্র 2টিতে এগিয়ে তৃণমূল, বাকি 7টিতে এগিয়ে বিজেপি। চলতি বছরের শেষে এই কলকাতা পুরসভায় ভোট। ইতিমধ্যেই পুরসভার অন্দরে ডামাডোল পরিস্থিতি। বিদ্রোহী হতে শুরু করেছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। 26-এর ওয়ার্ড ভিত্তিক এই ফলে স্পষ্ট, ছোট লালবাড়ি এবার তৃণমূলের হাতছাড়া হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সব জনপ্রতিনিধি তো খারাপ নন। অনেকের বিরুদ্ধে যেরকম অভিযোগ ওঠে এবং অনেক জনপ্রতিনিধিকে মানুষ নেক্সট ডোর নেইবার হিসেবে দেখতে পান আজও। সেই মানুষরা তাদের নিজ ওয়ার্ড কিন্তু আবার যদি ইলেকশন ঠিক মতো হয় তাহলে কিন্তু তারা রেস্টোর করবেন, কিন্তু তারপরও এটা কঠিন চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা।